আচ্ছা সেলিম খান, এই যে নির্বাচনের ফল এখন পর্যন্ত যা আসলো, আপনার কাছে আসলে কি মনে হয় যে এটি নরেন্দ্র মোদী কিংবা রাহুল গান্ধী এদের উপর সরাসরি কতটা প্রভাব ফেলবে, পাশাপাশি ভারতের রাজনীতিতে মোটা দাগে এটা কি প্রভাব ফেলবে, কি মনে হয়? প্রথম যদি বলি নরেন্দ্র মোদী এইবারই প্রথম 2014 সালে ক্ষমতায় আসার পর এইবারই প্রথম নরেন্দ্র মোদী একটি রাজ্যের বিধানসভা নির্বাচন থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। সেই সরিয়ে রাখার কারণে নরেন্দ্র মোদী মাত্র দিল্লির পাশে হওয়া সত্ত্বেও 4টের বেশি মানে জনসভা করেননি। হ্যাঁ, ছোট রাজ্য ঠিক আছে, কিন্তু দিল্লির তো পাশে, তিনি করেননি। তিনি ফেস হননি। আগের নির্বাচনগুলোতে বলা হতো যে প্রতিটি আসনের প্রার্থী হচ্ছে মোদী নিজেই, আপনি মোদীর, সবাই মোদীর মুখোশ পরে নির্বাচন। এবার সেসব কিছুই ছিল না। ফলে এবার যদি বিজেপি ভালো করে থাকে, বিজেপি যদি এবার তৃতীয়বারের মতো রাজ্য দখল করতে হয়, তাহলে এক্ষেত্রে মোদীর ক্রেডিট খুব বেশি নেই, যতটা হয়তো দল হিসেবে বিজেপি বা আরএসএস বা অন্যদের ক্রেডিট থাকতে পারে। কিন্তু বিজেপি, নরেন্দ্র মোদীর অ্যাজ এ পার্সন, নরেন্দ্র মোদী সেই যেগুলো অন্য রাজ্যে যে দাবিগুলো উনি করতে পারতেন সেটা এইখানে তিনি করতে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে রাহুল গান্ধীর জন্য আগেই বললাম যে তার জন্য শিক্ষা, যে সবাইকে চলতে পারা, একসঙ্গে নিয়ে চলতে পারার যে শিক্ষা। কারণ ওনাকে বুঝতে হবে উনি নরেন্দ্র মোদী, অমিত শাহর মতন এইরকম একটা জুটির বিরুদ্ধে তাকে লড়তে হচ্ছে, বিজেপির মতো এইরকম একটা রেজিমেন্টেড বা চারিদিক থেকে মানে ঘিরে থাকা একটা মেশিনারির বিরুদ্ধে তাকে নির্বাচনে লড়তে হচ্ছে। সুতরাং তিনি যদি শুধু মনে করেন তার এবং তার বোন বা তার পরিবারের বা কয়েকজন নেতার জনপ্রিয়তার উপর ভিত্তি করে তিনি পার পেয়ে যাবেন, এটা অসম্ভব একটা কথা। তাহলে এখনো বলবো যে তিনি ভুল করছেন। আচ্ছা, আর যদি বলি যে আপনি ভারতের প্রসঙ্গ যেটা বলছিলেন সেটা বলি, ভারতে আর কিছুদিন বাদে এই হচ্ছে মহারাষ্ট্রের নির্বাচন। এটা মহারাষ্ট্র একটা বিরাট বড় রাজ্য, এখানে 48টি লোকসভা আসন আছে, 244টি বিধানসভা আসন আছে, 244, হ্যাঁ, মোস্ট প্রবাবলি 244 বা তো এইরকম একটি জায়গায় মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে বিজেপি তার জোট নিয়ে সরকারে আছে। যদি বিজেপি সরকারের পতন হয়, কারণ লোকসভা নির্বাচনের যে ট্রেন্ড ছিল তাতে ধরে নেওয়া হচ্ছে যে বিজেপি সরকার এখানে, বিজেপির যে জোট সরকার সেটা এখানে থাকতে পারবে না। আপনার এটা হচ্ছে শিবসেনার যে নেতা, শিবসেনা এখন একাংশের নেতা আপনার উদ্ধব ঠাকরের নেতৃত্বে যে মহাবিকাশ আঘাড়ি নামে একটা বিরাট জোট করেছেন, সেই জোটের সদস্য হচ্ছে যে উদ্ধব ঠাকরের দল শিবসেনা, তারপর কংগ্রেস এবং শরদ পাওয়ারের এনসিপি, এরা ওই জোটের অংশীদার। তারা এখন মানে বিজেপিকে ওখানে ঠেকাতে পারবে কিনা, রাহুল গান্ধী বা উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ার এরা কতটা ভালোভাবে খেলতে পারবেন, এটা কিন্তু একটা বিরাট। আবার যদি তারা বিজেপির কাছে হারেন তাহলে কিন্তু আগামী 2029ও তাদের সামনে আস্তে আস্তে ফিকে হতে থাকবে। পাশাপাশি আপনার নির্বাচন আছে যে ঝাড়খণ্ডেও যদি বিজেপি দখল করে নেয়, যদি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট যারা ক্ষমতায় আছে তারা যদি দখল না রাখতে পারে, তাহলে এটাও কংগ্রেস বা ইন্ডিয়া জোটের জন্য পরাজয়। ফলে এই পরাজয়গুলো যত হতে থাকবে তত কিন্তু 2027 সালের উত্তরপ্রদেশের নির্বাচন, 2029 সালে ভারতের লোকসভা নির্বাচনে তাদের আশা আস্তে আস্তে ফিকে হতে থাকবে। এটি হচ্ছে তাদের পরিণতি। এটা থেকে হরিয়ানা নির্বাচন আমি মনে করি যে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের জন্য একটা বিরাট শিক্ষা, যে একসঙ্গে চলতে পারলে তারা বিজেপির মতন এই বিরাট শক্তির কাছে, মোদী অমিত শাহ জুটির শক্তির সঙ্গে লড়তে পারবেন, না হলে তাদের লড়াইয়ের মতন কোনো যোগ্যতা বা দক্ষতা নেই। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের। ভিজিট করুন itbbd.com।